এখন আমরা সিপিইউ স্কেজুলিং নিয়ে ডিসকাস করব। সো প্রথমেই আমরা দেখে নিই যে সিপিইউ স্কেজুলিং বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে মাল্টি প্রোগ্রামিং সিস্টেম একটা সিপিইউ ইউটিলাইজেশন ম্যাক্সিমাম করতে হেল্প করে। সো একটা মাল্টি প্রোগ্রামিং সিস্টেমে অনেকগুলো প্রসেস রেডি কিউতে জমা থাকে, বাট অ্যাট এ সার্টেন টাইম প্রসেসরে একটা সিঙ্গেল প্রসেস এক্সিকিউট হতে পারে। সো এখানে যে প্রসেসগুলো জমা আছে সেই প্রসেসগুলোর মধ্য থেকে সিলেক্ট করে নিতে হয় যে কোন প্রসেসটা কোন সময় প্রসেসরে এক্সিকিউট করবে। এই যে সিলেকশন যে প্রসিডিউর বা অ্যালগোরিদম বা এই যে প্রসেসটা, এটাকে আমরা বলবো সিপিইউ স্কেজুলিং। এখন আমরা তাহলে দেখি যে সিপিইউ স্কেজুলার কিভাবে কাজ করে। CPU scheduler selects among the processes in the ready queue and allocate the CPU to one of them. আমরা যেই সিনারিওটা একটু আগে দেখলাম যে অনেকগুলো প্রসেস আমার রেডি কিউতে জমা থাকে এবং ওখান থেকে একটা প্রসেস সিলেক্টেড হয় প্রসেসরে যাওয়ার জন্য। এই সিলেকশনের যে কাজটা এটাই করে CPU scheduler। প্রসেসগুলো জমা থাকতে পারে অনেক ধরনের কিউতে, সেটা হতে পারে ফিফো কিউ কিংবা প্রায়োরিটি কিউ বা ট্রি বা আনঅর্ডার্ড লিঙ্ক লিস্ট, এরকম ডিফারেন্ট ডেটা স্ট্রাকচারে প্রসেসগুলো জমা থাকতে পারে। প্রসেসগুলো জমা থাকার মানে হলো যে প্রসেসগুলোর কারেসপন্ডিং পিসিবি এই কিউতে জমা থাকবে। আমরা জানি পিসিবি হচ্ছে প্রত্যেকটা প্রসেসের মেমোরিতে স্টোর হওয়ার ডেটা স্ট্রাকচার। সো প্রসেসগুলো কিউতে থাকার মানে হলো প্রসেসগুলোর পিসিবি সেই কিউতে জমা আছে। তো আমরা এখন বুঝতে পারছি যে প্রসেসগুলো সিপিইউর কিউতে জমা থাকে, রেডি কিউতে জমা থাকে, বাট আমরা কখন সিলেক্ট করব, কোন সিচুয়েশনে আমাদের সিলেক্ট করতে হতে পারে। তো এরকম বেশ কয়েকটা সিনারিও হতে পারে। একটা সিনারিও হচ্ছে যদি কোনো প্রসেস রানিং থেকে ওয়েটিং স্টেটে চলে যায়। রানিং বলতে কি বোঝাচ্ছি, যদি এটা সিপি হয় প্রসেসটা এর মধ্যে ছিল এবং ওয়েটিংয়ে যাওয়ার মানে হচ্ছে সে এইখান থেকে ওয়েটিং স্টেটে সে ব্যাক চলে গেল। সো ওয়েটিংয়ে আসার মানে হলো এই সিপিইউটা ফাঁকা হয়ে গেল বা আইডল হয়ে গেল। সো আমাকে আমার রেডি কিউতে যে অন্য প্রসেসগুলো আছে ওইখান থেকে যে কোনো একটা প্রসেসকে এনে সিপিইউকে ইউজ করব। সো এখানে আমার সিলেকশন বা সেই স্কেডিউলিংয়ের দরকার হচ্ছে। আরেকটা সিনারিও হতে পারে যদি প্রসেস রানিং থেকে রেডি স্টেটে সুইচ করে, দ্যাট মিন্স রানিং থেকে এখানে ব্যাক করলো। সো অ্যাগেইন সিপিইউটা ফ্রি হয়ে যাচ্ছে। সো সিপিইউ ফ্রি হয়ে যাওয়ার মানে হলো আমাকে আবার সিলেক্ট করতে হবে এখান থেকে। আরেকটা হতে পারে যদি ওয়েটিং থেকে রেডি স্টেটে চলে যায়। যদি ওয়েটিং থেকে রেডিতে যাই তখন আমার চিন্তা করতে হবে এই যে নতুন প্রসেসটা আসলো আমার রেডি কিউতে, তাতে করে কি আমার সিপিইউকে একে পাঠাতে হবে নাকি হবে না, একটা ডিসিশন নেওয়া। দেন টার্মিনেট, যদি একটা প্রসেস টার্মিনেট করে ফেলে অ্যাগেন সিপিইউ ফ্রি হয়ে গেল। তো সিপিইউ ফ্রি হয়ে যাওয়ার মানে হচ্ছে আমাকে আবার সিলেক্ট করতে হবে যে এখান থেকে কোন প্রসেসটাকে আমি এনে এক্সিকিউট করব। সো এই চারটা সিনারিওতে আমার প্রসেসগুলো এক্সিকিউট করবে এবং আমার সিলেক্ট করতে হবে যে কোন প্রসেসটা নেক্সটে সিপিইউতে গিয়ে এক্সিকিউট করবে। তো এখানে আমরা এক্সিকিউটের কথা যখন বললাম তাহলে আমরা এখন দেখি এক্সিকিউশন আসলে দু ধরনের হতে পারে। একটা হচ্ছে নন প্রিএমটিভ এক্সিকিউশন অ্যান্ড আরেকটা হচ্ছে প্রিএমটিভ এক্সিকিউশন। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমরা যদি একটা সিনারিও চিন্তা করি যে P1 কারেন্টলি সিপিইউতে এক্সিকিউট হচ্ছে অ্যান্ড P2 সে এক্সিকিউশনের জন্য রিকোয়েস্ট দিচ্ছে, বাট P1 এর এক্সিকিউশন এখনও শেষ হয় নাই, তাহলে কি হবে? P1 এই এক্সিকিউশন চলবে নাকি P2 এর এক্সিকিউশন শুরু হবে? এটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি কোনোটা নন প্রিএমটিভ এক্সিকিউশন, কোনোটা প্রিএমটিভ এক্সিকিউশন। নন প্রিএমটিভ এক্সিকিউশনে যে কাজটা বা যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে P1 জায়গা ছেড়ে দিবে না, P1 তার এক্সিকিউশন করেই যাবে এবং P1 যখন শেষ হয়ে যাবে অনলি দেন P2 তার এক্সিকিউশন স্টার্ট করবে। ইন দ্য মিন টাইম P2 ওয়েট করবে যে P1 শেষ হওয়ার জন্য। আর প্রিএমটিভ এক্সিকিউশনে যেটা হতো সেটা হচ্ছে P1 এক্সিকিউট হচ্ছে, সো P2 যদি আসে এবং P2 যদি এরকম হয় যে ওর প্রায়োরিটি অনেক বেশি P1 এর চাইতে বা P1 এর চাইতে বেশি ইম্পর্টেন্ট প্রসেস, তখন কি করবে P1 ওই অর্ধেক এক্সিকিউটেড অবস্থায় বের হয়ে যাবে অ্যান্ড P2 তার এক্সিকিউশন সাথে সাথে স্টার্ট করবে। এরপরে P1 যদি পরে ফিউচারে যদি আবার প্রসেস পায়, সিপিইউকে পায়, তাহলে সে তার বাকি এক্সিকিউশন কমপ্লিট করবে। সো দিস ইজ প্রিএমটিভ এক্সিকিউশন। সো আমি যদি সিঙ্গেল সেন্টেন্সে বলি, নন প্রিএমটিভ এক্সিকিউশনে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসটা
পজ করে না, শেষ করে। আর প্রিএমটিভ এক্সিকিউশনে কারেন্টলি এক্সিকিউটিং প্রসেসটা পজ করে এবং নতুন প্রসেসটা তার এক্সিকিউশন স্টার্ট করে। সো প্রিএমটিভ এক্সিকিউশনে বেশ কিছু প্রবলেম হয় যদি এই দুইটা প্রসেস P1 অ্যান্ড P2 ওদের মধ্যে ডেটা শেয়ার থাকে, তাহলে ডেটা ইনকনসিস্টেন্সি হতে পারে, বা P1 যদি কার্নেল মোডে কোনো কাজ এক্সিকিউশন করে অ্যান্ড অলসো এটা যদি ওএস এর কোনো ক্রুশিয়াল অ্যাক্টিভিটিস এক্সিকিউশন করে। সো ওই সিনারিওগুলোতে যদি আমরা প্রিএমটিভ এক্সিকিউশন অ্যালাউ করি তাহলে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখন আমরা দেখব স্কেজুলিং ক্রাইটেরিয়াগুলোকে কি। যদি আমরা একটা স্কেজুলিং অ্যালগোরিদম ডিজাইন করতে চাই তাহলে আমাদের কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। সো একটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ ইউটিলাইজেশন মিনস যে কতক্ষণ ধরে আমার সিপিইউটা ইউটিলাইজ করা আছে বা অ্যাক্টিভ আছে আর বিজি আছে। দেন থ্রুপুট। থ্রুপুট হচ্ছে নাম্বার অফ প্রসেস দ্যাট ইজ কমপ্লিটেড বাই ইন এ unit time. Then turnaround time, waiting time and response time. Turnaround time, waiting time and response time এগুলো রিপ্রেজেন্ট করে যে একটা প্রসেস কতক্ষণ ধরে সিস্টেমে ওয়েট করছে বা সিস্টেমে এক্সিকিউট করছে। আমরা জানি যখন একটা প্রসেস সিস্টেমে আসে তখন সে রেডি কিউতে এসে জমা হয় এবং সে কিছুক্ষণ সে ওয়েট করে রেডি কিউতে, তারপরে সে প্রসেসরকে পায় অ্যান্ড এক্সিকিউশন স্টার্ট করে এবং একটা সার্টেন টাইমে গিয়ে তার এক্সিকিউশন শেষ হয়। তো আমরা যদি টাইম স্ট্যাম্পগুলোকে এভাবে মার্ক করি তাহলে এখন আমরা চিন্তা করি যে টার্ন অ্যারাউন্ড টাইম কোনটা। টার্ন অ্যারাউন্ড টাইম হলো সে যখন প্রথম সিস্টেমে আসে এবং যে সময় সে সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে এই ডিফারেন্সটা, দ্যাট মিনস সি মাইনাস এ। ওয়েটিং টাইম হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ টাইম এ প্রসেস ইজ ওয়েটিং ইন দ্য রেডি কিউ। সো এখানে আমরা যদি চিন্তা করি এই সিনারিওতে প্রসেসটা রেডি কিউতে ছিল এই সময়টা, তার মানে বি মাইনাস এ, এটা হচ্ছে এই প্রসেসটার জন্য ওয়েটিং টাইম। আর রেসপন্স টাইম যদি হিসাব করি, রেসপন্স টাইম হচ্ছে একটা প্রসেস যখন প্রথম সিস্টেমে আসে এবং আসার পরে সে প্রথমবার যখন সিপিইউ বা প্রসেসর থেকে রিপ্লাই বা রেসপন্স পায় এই সময়টুকু হচ্ছে তার রেসপন্স টাইম, সেটা হচ্ছে বি মাইনাস এ। এখন এই সিনারিওতে বা এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম সেম, কিন্তু আসলে তারা ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে একটা সিস্টেমে এই টাইমে একটা প্রসেস আসলো এবং সে কিছুক্ষণ সে ওয়েটিং ছিল রেডি কিউতে, তারপরে সে প্রসেসরকে পেল এবং সে এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পরে সে আবার প্রসেসর থেকে বের হয়ে রেডি কিউতে আসলো এবং রেডি কিউতে সে কিছুক্ষণ ওয়েট করছে। রেডি কিউর পরে সে আবার কিছুক্ষণ পরে প্রসেসরকে পাচ্ছে এবং সে এক্সিকিউট করে তার টার্মিনেট করলো এই টাইমটাই। তাহলে এইখানে তার ওয়েটিং টাইম কি? ওয়েটিং টাইম মানে হচ্ছে সে রেডি কিউতে কতক্ষণ ছিল, সে এই টাইমটাই রেডি কিউতে ছিল এবং সে এই টাইমটাই রেডি কিউতে ছিল। তাহলে তার টোটাল ওয়েটিং টাইম হচ্ছে this one plus this one, that is b minus a প্লাস টি মাইনাস সি। এটা হচ্ছে এই প্রসেসটার জন্য ওয়েটিং টাইম। কিন্তু আমরা যদি চিন্তা করি তাহলে এর রেসপন্স টাইম কি হবে? রেসপন্স টাইম হচ্ছে সে প্রথমবার সিপিইউ থেকে কখন রেসপন্স পেয়েছে এই টাইমে, আর সে সিস্টেমে আসছে এই টাইমে। সো তার রেসপন্স টাইম হচ্ছে বি মাইনাস এ। সো আমরা যখন কোনো একটা অ্যালগোরিদম ডিজাইন করব আমাদের টার্গেট থাকবে ইজ টু ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন, ম্যাক্সিমাইজ থ্রুপুট, মিনিমাইজ টার্ন অ্যারাউন্ড টাইম, মিনিমাইজ ওয়েটিং টাইম অ্যান্ড মিনিমাইজ রেসপন্স টাইম। সো এই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফুলফিল করতে পারি দেন আমরা একটা বেটার স্কেজুলিং অ্যালগোরিদম ডিজাইন করতে পারবো।